অনেকেই আমাকে প্রশ্ন করে যে স্যার আপনি শুধু কনসেপ্টের ক্লাসগুলো পড়ান, আপনি এমসিকিউর ক্লাসগুলো কেন করান? আমি প্রত্যেক দিন এমসিকিউর ক্লাসগুলো দেখতে চাই। তো আজকে আমি প্রমাণ সহকারে আপনাদের একটা জিনিস দেখাতে চাই। আপনারা ক্লাসটা সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে একটা জিনিস আপনারা বুঝতে পারবেন যে শুধু এমসিকিউ প্র্যাকটিস করলে আমাদের লাভ না লস। এক কথায় আমরা এখন পরীক্ষা আমাদের সামনে এসে গেছে, তো পরীক্ষা যেহেতু সামনে এসে গেছে আমরা চাইবো যে পরীক্ষায় আমরা যাতে ভালো নম্বর পাই। বিশেষ করে বাংলা ভাষার জিম্মেদারি আমার উপর রয়েছে। আপনারা স্টাডি করবেন এবং আপনারা বাংলায় 30-এর মধ্যে 30 পাবেন, সেই চ্যালেঞ্জ আমরা সহজগুরু নিয়েছি। তো এবার কথা হচ্ছে স্যার আমরা এমসিকিউ পড়ে 30-এ 30 পাবো না, না কনসেপ্ট পড়ে 30-এ 30 পাবো? এটা আপনি বলুন। আপনি শুধু কনসেপ্টের ক্লাস করাচ্ছেন, এমসিকিউর ক্লাস তো আপনি দিচ্ছেন না। তো আপনি কনসেপ্টটা বাদ দিন, আপনি শুধুমাত্র এমসিকিউটা চালু রাখুন। তো এই প্রসঙ্গে আমি আপনাদের আজকের আমরা যে আলোচনা, এই আলোচনাটা একটু দেখব বা আপনাদের দেখাবো। এটা শুধু কোনো ক্লাস নয়, এটা একটা আমি পিপিটি নিয়েছি আমার পেইড ক্লাসের। তো এটা শুধু আপনাদের বোঝাবার জন্য আমি বলছি। দেখুন, আমরা এই পিপিটিতে আমরা আলোচনা করেছিলাম যে জীবনানন্দ দাশ সম্বন্ধে। এখানে জীবনানন্দ দাশ যে বাংলা সাহিত্যিক লেখক, ওনার থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, কারণ সাহিত্যিক যেহেতু আমাদের সিলেবাসে আছে, যার কন্টেন্টে আমরা জানি, তো সাহিত্যিক থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসবেই, সেটা কনফার্ম আমরা জানি। আর জীবনানন্দ দাশ এমন একজন সাহিত্যিক বা লেখক বা প্রাবন্ধিক, ওনার যে বিখ্যাত কাব্য কবিতাগুলো যদি আমরা না পড়ি তাহলে মানে শান্তি পাওয়া যায় না, এবং এখান থেকে প্রশ্ন আসবেই বলা যায়। তো আমরা যদি একটু এখানে জিনিসটা যদি একটু আমরা দেখি, তো এখানে দেখুন কিছু স্লাইড এখানে দেওয়া আছে। তার কবির কিছু বিশেষ উপাধি, যেমন তাকে চিত্ররূপময় কবি বলা হয়। এই উপাধিটা কে দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন। তাকে নির্জনতার কবি বলা হয়, কেন বলা হয়? তাকে রূপসী বাংলার কবি বলা হয়, কেন বলা হয়? তাকে পরাবাস্তবাদী কবি বলা হয়, কেন বলা হয়? তাকে মৃত্যু চেতনার কবি বলা হয়, এটা কেন বলা হয়? বুদ্ধদেব বসু জীবনানন্দ দাশকে নির্জনতার কবি বলেছেন, কে বলেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর তাকে চিত্ররূপময় কবি আখ্যা দিয়েছিলেন। দেখুন, এই জিনিসগুলো আপনারা এক জায়গাতে পেয়ে গেছেন। আমি দেখাবো এক এক করে, পরবর্তী স্লাইডে কী আছে দেখাবো। আগে এই জিনিসটা ক্লিয়ার করি। আপনারা এই যে কনসেপ্ট আমি বোঝালাম, এখানে আপনারা 2 মিনিটে বা এক ঝলকে আপনারা এই জিনিসগুলো দেখে নিলেন যে স্যার ইয়েস, জীবনানন্দ দাশকে আমরা চিত্ররূপময় কবি বলতে পারি। এটাতে রবীন্দ্রনাথ ঠাকুর এই উপাধিটা দিয়েছিলেন। বা তাকে নির্জনতার কবি বলা হয়, তিনি একাকিত্ব বা নিঃসঙ্গতার গভীর প্রকাশে তিনি কবিতা লিখতেন বলে। আর এই নির্জনতার কবি উপাধিটা তাকে বুদ্ধদেব বসু দিয়েছিলেন। আমরা এই জায়গাতে কিন্তু সবগুলো পেয়ে গেছি। এবার এখান থেকে আপনারা এমসিকিউ তৈরি করুন। এবার আপনারা এই জায়গা থেকে এমসিকিউ, আমি এই কনসেপ্টটা আপনাদের পড়ালাম না। কনসেপ্টটা না পড়ালে, কনসেপ্ট আমি 2 মিনিটে আপনাদের বুঝিয়ে দিলাম, আপনারাও বুঝে নিলেন, এবং আমি জানি এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে আপনার বাই হাত খেল সলভ করবেন। পারবেন কি না পারবেন না? 100% পারবেন। এবার এখান থেকে এমসিকিউ যদি আমি তৈরি করতে পারি, এই নির্দিষ্ট এই পেজ থেকে আমার কতটা এমসিকিউ হবে? কমসে কম 50টা এমসিকিউ হবে। আপনারা স্যার কীভাবে? আমি একটা উদাহরণ দেখাই। হ্যাঁ, জীবনানন্দ দাশকে মোট কয়টি উপাধিতে ভূষিত করা হয়েছিল? 1, 2, 3, 4, 5টা। ঠিক আছে। জীবনানন্দ দাশকে চিত্ররূপময় কবি বলা হয়। এই উপাধিটা কে দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। বা জীবনানন্দ দাশকে রবীন্দ্রনাথ ঠাকুর কোন উপাধিতে ভূষিত করেছিলেন? চিত্ররূপময়। ঠিক আছে। বুদ্ধদেব বসু জীবনানন্দ দাশকে নির্জনতার কবি বলেছিলেন। এটা একটা এক লাইনের আনসার। এটা থেকে যদি আমরা এমসিকিউ মানে 3টে এমসিকিউ বনবে। বুদ্ধদেব বসু কাকে নির্জনতার কবি বলেছিলেন? নির্জনতার কবি কাকে বলা হয়েছিল? এই জীবনানন্দ দাশকে নির্জনতার কবি কে বলেছিলেন? বুদ্ধদেব বসু নির্জনতার কবি কাকে বলেছিলেন? বা বুদ্ধদেব বসু জীবনানন্দ দাশকে কি কবি হিসাবে অভিহিত করেছিলেন? দেখুন, একটি লাইন থেকে 5টা 6টা এমসিকিউ চলে আসে। তো এই 5টা 6টা এমসিকিউগুলো আপনি মুখস্থ করবেন, না এই ছোট্ট একটা লাইনটা শিখে নিলেন যে বুদ্ধদেব বসু জীবনানন্দ দাশকে নির্জনতার কবি বলেছেন? এইটা যদি জানা থাকে, তো এখান থেকে 4টা 5টা প্রশ্ন ঘুরিয়ে ফিরে যেভাবে আসুক আপনি কনফার্ম পারবেন কিনা পারবেন না। একইভাবে ওই জায়গা, একইভাবে প্রত্যেকটা জায়গা। তো এই স্লাইড থেকে আমি আগে বলেছিলাম 50টা, যদি ভালো করে আমি খুঁজাই তো এখান থেকে আরও 10টা 20টা এমসিকিউ হয়তো বেড়ে যেতে পারে। আপনারা নিজেই তৈরি করতে পারবেন। আরেকটা স্লাইড দেখাই, ইন্টারেস্টিং স্লাইড। এগুলো তো রয়েছে, দেখুন এখানে তার প্রথম যে কবিতা,
তার প্রথম রচনা কী কী সব আমরা এক জায়গায় জড়ো করেছি। এখানে তার পত্রিকা সম্পাদনা কী কী সবগুলা একই জায়গায় জড়ো আছে, আপনারা পড়লে পড়তে পারেন, দেখে নেবেন। এবার আমরা এই স্লাইডটা দেখে আরও বিস্তারিত একটু জানি। এটা ক্লাস নয়, কিন্তু বলবেন যে স্যার আপনি ক্লাস করাচ্ছেন না, ক্লাস চলবে, শুধু দেখাচ্ছি। এবার এই যে পেজ, এই পেজ থেকে কমসে কম কয়টা বলবো, 150 বলে দিই। আপনি যদি চ্যালেঞ্জ করুন আমার সঙ্গে, আমি এই পেজ থেকে আপনার জন্য 150টা এমসিকিউ তৈরি করে দেব, শুধু এই পেজ থেকে। এবার আপনি 150টা এমসিকিউ মুখস্থ করবেন, এতটুকু শিখবেন। আমরা তো শুধু এই 150টা শিখলেই যে পরীক্ষায় আসবে তা তো নয়। আমাদের এই ধরনের একমাত্র জীবনানন্দ দাশ পড়লে তো হবে না, আর তো অনেক সাহিত্যিক আছে, অনেক প্যাডাগজি আছে, অনেক গ্রামার আছে, অনেক প্যাসেজ আছে, অনেক কবিতা আছে, সবগুলো আমাদের দেখতে হবে, তাই না? সবগুলো আমাদের দেখা আবশ্যক, দেখা দরকার। তো যদি আমি কনসেপ্টটা বুঝি, তাহলে এই পেজটা যদি খুব ভালো করে বুঝে নেই, তাহলে 150টা এমসিকিউ শেখার আমার দরকার নেই, আছে কি? নাহলে আপনি এক এক করে এখান থেকে আপনি এমসিকিউ তৈরি করুন। জীবনানন্দ দাশের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? আনসার ঝরাপালক। ঝরাপালক জীবনানন্দ দাশের কত নম্বর কাব্যগ্রন্থ? 1 নম্বর। একই জায়গায় দুইটা প্রশ্ন। এই কবিতার মোট কবিতার এই ঝরাপালক কবিতার মোট কবিতার সংখ্যা কয়টা? 35টা। 35টা কাব্য কবিতা আছে, 35টা কবিতা আছে, এমন কাব্য কার? জীবনানন্দ দাশের। কাব্যের নাম কি? ঝরাপালক। ঝরাপালক কত সালে প্রকাশিত হয়? 1927। 1927 সালে জীবনানন্দ দাশের কোন কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল? ঝরাপালক। কতটা প্রশ্ন, কতটা এমসিকিউ! এই কাব্যের কবিতাগুলি প্রবাসী, বঙ্গবাণী, কল্লোল, কালিকলম, বিজলি প্রভৃতি পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তো ঝরাপালক কবিতায়, ঝরাপালক কাব্যগ্রন্থের যে কবিতাগুলি, এই কবিতাগুলি কবির কোন কাব্যগ্রন্থে প্রকাশিত হয়েছিল? নিচে 4টা অপশন দেওয়া থাকবে। বা কোন পত্রিকায় ঝরাপালক কবিতার কাব্যের যে কবিতাগুলি প্রকাশিত হয়েছিল, বা ঝরাপালক কাব্যের কবিতাগুলি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? ঘুরিয়ে ফিরিয়ে একই জায়গা থেকে অনেক প্রশ্ন তৈরি করা যায়। তাই ভাই, এখনও সময় আছে এমসিকিউ পড়ানোর, বা এমসিকিউ আপনারা যদি কোনো বই থেকে শিখছেন। অনেকে আবার আমাকে মেসেজ করছেন যে স্যার ভালো এমসিকিউ থাকবে এরকম কিছু বই আমাকে সাজেস্ট করুন। এবার দেখলেন তো প্রমাণ, এবার চোখটা খুললো তো আপনার। আপনি শুধু এমসিকিউ যদি পড়তে থাকেন, আমার মনে হয় না, বলতে অনেক কষ্ট হচ্ছে কিন্তু বলতে আমি বাধ্য হচ্ছি, শুধুমাত্র এমসিকিউর উপর যদি আপনি ভরসা করেন, আপনি বাংলা ভাষায় 30-এর মধ্যে 7 কিংবা 8-এর বেশি আপনি পাবেন না। কারণ এমসিকিউ কমন নাও আসতে পারে, কিন্তু কনসেপ্টটা যদি আমি ভালো করে পড়ে নিই, এই কনসেপ্ট থেকে তো আসবে। আর কনসেপ্ট থেকে যখনই প্রশ্ন আসবে আমি তো পারবো, কারণ কনসেপ্ট তো আমার ক্লিয়ার। ঠিক আছে? তো এই ধরনের কনসেপ্ট ওয়াইজ ক্লাসগুলো আপনারা পড়ুন। কনসেপ্ট ওয়াইজ ক্লাসগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে, দেখতে থাকুন। বা আমি আমাদের ক্লাস বলবো না, আপনি যেখান থেকে পারেন ভাই, যে কোনো বই থেকে পারেন, যে কোনো ইউটিউব চ্যানেল থেকে পান, বা যে কোনো জায়গা থেকে পান, আপনি এই কনসেপ্ট বেস প্রত্যেকটা টপিক আমি বলবো, শুধু নট অনলি জীবনানন্দ দাশ, নট অনলি বাংলা সাহিত্যিক, আপনার সিলেবাসে যা যা রয়েছে প্রত্যেকটা টপিক আপনি এই কনসেপ্টগুলো খুব ভালো করে ইন ডিটেল আপনি ডেপথ পড়ার চেষ্টা করুন। এই স্লাইডে দেখুন, এই 3টা তার যতটা কাব্যগ্রন্থ আছে, এখানে দেখুন তার টোটাল 60টা কাব্যগ্রন্থ টোটাল এলাবোরেট আছে, আরও অনেক কাব্যগ্রন্থ আছে। এই 60টা কাব্যগ্রন্থের পুরো ভিতর ঢুকে কিন্তু আমরা স্লাইড বানিয়েছি। এই কোন কাব্যগ্রন্থ কাকে উৎসর্গ করা হয় এতটুকু পর্যন্ত দেওয়া আছে। কোন কাব্যগ্রন্থ কাকে উৎসর্গ করা হয়েছিল, এই দেখুন। কোন কাব্যের প্রচ্ছদকে রচনা করেছিল। এই ধরনের মানে ভিতরে ঢুকে আমরা কনসেপ্ট তৈরি করছি, যাতে করে এই কনসেপ্টে যদি আপনারা ভালো করে বুঝে যান, তাহলে এই কনসেপ্টের বাইরে প্রশ্ন আসার কোনো চান্স নাই। আর কনসেপ্ট ইজ পাওয়ার, এইটা মনে রাখবেন। ক্লিয়ার? তো এই দেখুন, এই দেখুন, এক জায়গাতে আপনারা পেয়ে গেলেন সবগুলো উপন্যাস, সবগুলা তার গল্পগ্রন্থ, সবগুলা প্রবন্ধ গ্রন্থ একই স্লাইডে আপনারা দেখতে পাবেন। এবং এই একই জায়গা থেকে যদি আপনারা কবিতা নোট ডাউন করে নেন, আপনাদের কাজ খালাস। বারবার দেখলে হলো না, বারবার খুঁজতে হলো না। তো এই ধরনের কনসেপ্ট বেস ক্লাস আমরা দিচ্ছি প্রত্যেক দিন। যদি আপনারা চান তো আমাদের কোর্স চলছে, আমাদের কোর্সে আপনারা অবশ্যই জয়েন হতে পারেন। আমাদের প্লে স্টোরে আমাদের সহজগুরু অ্যাপ রয়েছে। প্লে স্টোর, আপনারা গুগল প্লে স্টোরে যাবেন, এখানে গিয়ে এই সহজগুরু লিখে আপনারা সার্চ করুন। আমি লিখে দিচ্ছি, সহজগুরু লিখে আপনারা সার্চ করুন। এই সহজগুরু লিখে সার্চ করলে একটা অ্যাপ চলে আসবে। অ্যাপটা আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে দেন, ইনস্টল করে, তারপর একটা কোর্স পাবেন ঝাড়খণ্ড টেটের
বাংলা ভাষার এটা ক্লাস 1 to 5 এবং 6 to 8 এর জন্য একই কম্বাইন ক্লাস বোথ আমরা দুইটাই সিলেবাসই একই কোর্সে কভার করব। তো এর প্রাইস হবে 399, দেখে নেবেন তার প্রাইস হচ্ছে আপনাদের 399। আর এই 399 মাত্র একটা স্বল্প পরিমাণ ফিসের পরিবর্তে আপনারা পরীক্ষার আগ পর্যন্ত ভ্যালিডিটি থাকবে, আনটিল এক্সাম আপনাদের ভ্যালিডিটি থাকছে। এবং প্রত্যেকটা টপিকের এই ধরনের কনসেপ্ট বেস ক্লাস, সঙ্গে তো প্র্যাকটিস সেট থাকবে, এমসিকিউ থাকবে, এটা কম থাকবে, কনসেপ্টের উপর আমরা বেশি ফোকাস দেব, ঠিক আছে। আর তার কিছু প্র্যাকটিস আপনাদের করাবো, প্র্যাকটিস সেট কয়েকটা দেবো, মক টেস্ট বেশ কিছু থাকবে। এবং এই যে ক্লাসটা দেখছেন এই ক্লাসের পিডিএফটাও পেয়ে যাবেন, এই ক্লাসটাও পাবেন এবং এই ক্লাসের পিডিএফটাও পেয়ে যাবেন। কিন্তু একটা কথা, পিডিএফটা ডাউনলোড করতে পারবেন না, এটা প্রিন্ট হবে না, আপনি আপনার মোবাইলে অ্যাপের মাধ্যমে এই সম্পূর্ণ নোটসটা আপনি পড়তে পারবেন পিডিএফটা। এই ধরনের শুধুমাত্র এই পিডিএফ না, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ আমরা অলরেডি আপলোড করা হয়ে গেছে, আপনারা দেখে নেবেন। এই ধরনের যদি আপনারা চান তো অবশ্যই আপনারা আমাদের এই কোর্সে আপনারা এখনই সহজগুরু অ্যাপটা আপনারা সহজগুরু অ্যাপটা আপনার এখনই ডাউনলোড করে নিন প্লে স্টোর থেকে এবং আমাদের কোর্সে জয়েন হয়ে যান, ঠিক আছে। যদি আরও বিস্তারিত কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো ধন্যবাদ, জয় হিন্দ। মতামতটা এই এমসিকিউ এবং শেষে আবারও বলি, এমসিকিউ এবং কনসেপ্টের আপনাদের মধ্যে যে ধারণা, এই ধারণা সম্বন্ধে আরও যদি কিছু বিস্তারিত আপনাদের জানার থাকে বা যদি কোনো সাজেশন আমাদের দেওয়ার থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে দিতে পারেন, আমরা আপনার সাজেশন যথারীতি মতো গ্রহণ করার চেষ্টা করব। ধন্যবাদ, জয় হিন্দ।